স্বাগত জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে। গতকাল একটি খবর এবং বিভিন্ন সংবাদপত্রে একটি খবর আমাদের সামনে এসেছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমাদের সামনে এসেছে। তার উপরে আজকে আপনাদের সম্বোধন করা এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়া। পত্রিকায় আমরা দেখতে পাই মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যে বক্তব্য রেখেছেন তার যথার্থ বক্তব্য রেখেছেন। ত্রিপুরায় সেটাই হয়েছিল। রোজভ্যালি সহ 28টা চিটফান্ড কোম্পানি ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে সদর্থক কোনো ভূমিকা মানিক সরকারের মুখ্যমন্ত্রীত্বের সময় নেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল, পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছিল এবং রোজভ্যালি বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটা আগাম ছিল। এরা পাত্তারি গুটিয়ে চলে যাবে, খবরটা আগাম ছিল। কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্যান্তরীণ হতে সমর্থ হয়েছে। তার কারণটা কি? আর কি নিয়ে কথা বলবো না? সিপিএম এর সময়টা কিরকম ছিল? বামফ্রন্টের শাসন কি ছিল ত্রিপুরায়? রাজ্যের মানুষ ভুলে গেছেন। একদিকে খুন সন্ত্রাস, আরেকদিকে লুটতরাজ, আরেকদিকে স্বজন তোষণ। এই তিনটি পিলারের উপর ভিত্তি করে সিপিএম এর শাসন ক্ষমতা ছিল। আমরা সবাই অবগত আছি রাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। ব্লক কেলেঙ্কারি থেকে, আধা কেলেঙ্কারি থেকে, চাকরি কেলেঙ্কারি থেকে, রেগা কেলেঙ্কারি থেকে কোন কেলেঙ্কারিটা বাদ গেছে সেই সময়? আজকে যখন একটা স্বচ্ছ প্রশাসন চলছে, স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকার কাজ করছে, কোথাও কোনো কারাপশন চার্জেস নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে লোকসভা নির্বাচনের মুহূর্তে আবারও বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সেই সিপিএম। এবং এই সিপিএম এর বিরোধিতা করে, চিটফান্ড কেলেঙ্কারির বিরোধিতা করে, আধার কেলেঙ্কারির বিরোধিতা করে, সেই ব্লক কেলেঙ্কারির বিরোধিতা করে সেই সময়কার যে কংগ্রেসের নেতৃত্ব ছিল মাননীয় সুদীপ রায় বর্মন সহ, যারা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে গিয়েও প্রেস কনফারেন্স করেছিলেন, মুখ্যমন্ত্রীর তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তারা আজকে একজোট হয়েছে। তার জন্য আমরা বলি এই ইন্দি জোট। তারা নিজেরাও জানে না জোট না ব্লক। একবার জোট বলছে, একবার ব্লক বলছে। এই ইন্দি জোট একটা অশুভ জোট, এটা একটা স্বার্থান্বেষী জোট, এটা দেশের সর্বনাশ করার জন্য এরা করেছে। এবং আর একটা লোকসভা কেন্দ্রের ইলেকশন বাকি আছে ত্রিপুরায়, পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসন। তার আগে এই ধরনের বিবৃতি তাদের প্রমাণ করে যে এরা আসলে রাজ্যের জন্য মোটেও ভালো কিছু করার উদ্দেশ্যে এই জোটে শামিল নয়। এরা রাজ্যটাকে আবার লোকতরাজের দিকে ফিরিয়ে আনার জন্য তারা এই কাজগুলি করছে। কারণ মানিক সরকার মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কি অস্বীকার করতে পারবেন 2008 সালের 7ই মে তিনি বলেছিলেন রোজভ্যালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা রাজ্যে মূলধন বিনিয়োগ করবে এবং তাদের বার্ষিক টার্নওভার অত্যন্ত বেশি, 750 কোটি টাকা। তো এখানে মানুষ তাদের ব্যবসা সম্প্রসারণে মানুষ সহযোগিতা করবে, তার সঙ্গে ইনভলভ হবে, সেটা স্বাভাবিক, তাদের উপর ভরসা করা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে যদি এই বক্তব্য কেউ রাখেন, তাহলে তার দায় দায়িত্ব সবটাই সেই মুখ্যমন্ত্রীর এবং সেই সরকারের থাকে। কিন্তু সেই দায় দায়িত্ব ছেড়ে ফেলে এখন তিনি উল্টে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি যখন সেই কথাটা বলছেন তার বিরুদ্ধাচরণ করে তার সম্পাদক মণ্ডলী বড় বড় বক্তব্য ছাড়ছেন। তারা মাতাবাড়িতে
একটা হোটেল তৈরির জন্য রোজভ্যালিকে সম্পত্তি দান করেছিলেন, যে হোটেল এখন সম্প্রতি রাজ্য সরকার সিল করে দিয়েছেন। শুধু তাই না, যখন একটা ট্রেড লাইসেন্স পেতে গেলে দোকানের জন্য মাসের পর মাস বছর সময় লাগতো, সেই সময় 20 দিনের মধ্যে পৌরসভা রোজভ্যালিকে বাণিজ্যিক লাইসেন্স দিয়েছিল, 20 দিনের মধ্যে। সেটা আমি তথ্য নিয়ে বলছি। আর তারা বলছেন সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি, আমরা সিবিআই সাহায্য চেয়েছিলাম। সিবিআই তার নিজের মতন করে কাজ করছেন। আপনাদের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছেন, গৌতম দাসকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সংশ্লিষ্ট আরো অনেককে সিবিআই তার জিজ্ঞাসাবাদ করে গেছেন। তার পরবর্তী যা হওয়ার তাই হবে। সিবিআই এর কাজ সিবিআই করবে, সেখানে ভারতীয় জনতা পার্টি বা কোনো সরকার ইন্টারফেয়ার করে না। সিবিআই একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকার মহোদয় ইদানিংকালে সঙ্গে জিতেন চৌধুরী মহোদয় ইদানিংকালে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কি বলছেন, 3টে কথাকে কোট করেছেন এরা। আসলে এরা স্ক্রিপ্টের বাইরে কোনো কথা বলতে পারেন না, এদের নিজস্ব কোনো কথা হয় না। কাজ নাই, খাদ্য নাই, সন্তান বিক্রি। কোত্থেকে আজকে বিকল্পগুলি বলছেন জিজ্ঞেস করতে চাই। রাজ্য যখন ডেভেলপমেন্টের একটা মেইন স্ট্রিমে এগিয়ে চলেছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে ডাবল ইঞ্জিনের সরকার যখন সমস্ত দিক থেকে রাজ্যটাকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছে, সেই সময় মানিক বাবু, জিতেন বাবুরা গ্রামে গঞ্জে পাহাড়ে ঘুরে ঘুরে বলছেন কাজ নাই, খাদ্য নাই, সন্তান বিক্রি। আপনারা দেখান, তথ্য প্রমাণ দিন। ত্রিপুরা রাজ্যের চিত্র কি ছিল, ডেভেলপমেন্টের চিত্র কি ছিল, মানিক বাবুরা হয়তো ভুলে গেছেন, আমরা ভুলিনি। তথ্য ভুল করে না, সরকারি তথ্যে যা রয়েছে আমি তার উপর ভিত্তি করে বলছি। 2014-15 সালে 71,666 কোটি টাকা ছিল ত্রিপুরা রাজ্যের পার ক্যাপিটা ইনকাম, যেটা এক্সপেক্টেড ছিল 2017-18 অর্থাৎ মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার শেষ যে বাজেট ছিল সেই সময় এক্সপেক্টেড ছিল সেটা 84,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে গত 6 বছরে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম বেড়ে দাঁড়িয়েছে 2023-24-এ 1,58,382 টাকা। অর্থাৎ গড়পড়তা মানুষের আয় দ্বিগুণের চাইতে বেশি হয়েছে। তারপরেও বলছেন ত্রিপুরায় নাই নাই নাই। কারণ আপনারা ত্রিপুরাটাকে একটা নাইরাজ্য, একটা নৈরাজ্য কায়েম করে নাইরাজ্যে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার চালিয়েছিলেন। আর এটা ভারতীয় জনতা পার্টির সরকার, প্রদেশ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের মূল লক্ষ্য অন্তোদয়ের উত্থান। এই সরকারের মূল লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। এই সরকারের মূল লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কাজেই আপনাদের সেই নীতি এখন আর কার্যকর নয়। আপনাদের ডিভাইড এন্ড রুল, ডিপ্রাইভ এন্ড ডমিনেট, এই যে একটা বিষয় যে মানুষকে বঞ্চিত করো, বঞ্চিত করে মানুষের উপর ডমিনেট করো, এই স্ট্র্যাটেজিতে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার চলে না। কারণ তার প্রমাণ আমরা যদি স্টেট জিএসডিপি যদি আমরা দেখি, সেই জিএসডিপি 8.89 ছিল 2022-23-এ, যখন ন্যাশনাল জিডিপি ছিল 7.3%। আর 2024-25-এ এটা প্রত্যাশিত 8.47% জিএসডিপি ত্রিপুরা রাজ্য অর্জন করবে। আপনাদের সময়ের কথা যদি বলি, ত্রিপুরা রাজ্যের বাজেট কত ছিল? 25 বছর টানা, তার আগে 10 বছর, মাঝখানে 5 বছর জোট, কংগ্রেস জোট। 40 বছরে ত্রিপুরার সর্বোচ্চ বাজেট দাঁড়িয়েছিল 2017-18 বাজেটের কথা বলছি, 15,956 কোটি টাকা পর্যন্ত বাজেট আপনারা পেশ করতে পেরেছিলেন। আর 2024-25 সালে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে 27,804 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। অর্থাৎ 6 বছর বয়সের 6 বছরের সরকার, 6 বছরের ব্যবধানে 12,000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য। এর থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ত্রিপুরা রাজ্যটা উন্নয়নের একটা মূল স্রোতে এখন পরিচালিত হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনারা যে জনজাতিদের কথা বলেন, সেই জনজাতিদের জন্য আপনারা কি করেছিলেন? কেন তাদের ঘর হয়নি? কেন তাদের ওখানে রাস্তাঘাট পৌঁছায়নি? পানীয় জল পাননি তারা? তাদেরকে কেন নেংটি পড়ে থাকতে হয়েছে? লুঙ্গার জল থেকে জল, পানীয় জলের ব্যবস্থা করতে হয়েছে? তার জবাব
জনজাতি অংশের মানুষ চায়। আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে 2024-25 সালের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে তার 39.93% বাজেট রয়েছে শুধুমাত্র ত্রিপুরার জনজাতিদের সার্বিক বিকাশের জন্য। 39.93% কথাটা আমি আবারও বললাম, কারণ এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হাইয়েস্ট বাজেট এলোকেশন। জনজাতিদের উন্নয়নে এই সরকার কতটা তৎপর, এই সরকার কতটা আন্তরিক, তার প্রমাণ বাজেটের মাধ্যমে আমরা করে দিয়েছি, রাজ্য সরকার করে দিয়েছেন। শুধু তাই নয়, সার্বিক ডেভেলপমেন্টে আপনারা সবাই জানেন মহিলাদের কথা, যে নারী শক্তি নিয়ে নারী বাহিনী, গণতান্ত্রিক নারী সমিতি করে তাদেরকে মিছিলে হাঁটিয়ে পায়ের সুখ তুলে আপনারা খুঁজেছেন, সেই মহিলাদের সম্মানের কোনো চিন্তা আপনারা করতে পারেননি। কিন্তু ত্রিপুরার প্রদেশ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেই সরকারে সরকারি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ এই রাজ্যে চালু রয়েছে। যেখানে আপনাদের সময়ে 2017-18-তে 4500 সামথিং আপনাদের স্বসহায়ক দল ছিল, গত 6 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 54,889টি স্বসহায়ক দল, যার মধ্যে 83,424 জন মহিলা লাখপতি দিদি রয়েছেন আমাদের মধ্যে। শুধু তাই নয়, স্বাস্থ্য পরিষেবায় দরিদ্র অংশের মানুষ আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করত, 500 টাকা 1000 টাকা সাহায্য দিয়ে এদেরকে ফিরিয়ে দিতেন। তাদের স্বাস্থ্যের কোনো সুনিশ্চয়তা আপনারা দিতে পারেননি। কিন্তু একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে, আয়ুষ্মান ভারতের মাধ্যমে রাজ্যের 13 লক্ষের উপর মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন, ঠিক তারপর যারা তার বাইরে রয়েছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার, সেই সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য 5 লক্ষ টাকার চিকিৎসা বীমা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা করেছেন, যেটা গোটা দেশের মধ্যে একটা ইতিহাস। শুধু তাই নয়, আপনাদের সময় 2017-18-তে আপনাদের সামাজিক ভাতা 300 টাকা থেকে 400 টাকা, 500 টাকা থেকে 600 টাকা, সর্বোচ্চ 700 টাকা। সেই 17-18-তে আপনারা 100 টাকা ভাতা বাড়িয়েছিলেন, 100 টাকা করে। আর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সামাজিক ভাতাকে একসঙ্গে 2000 টাকা, প্রথম ধাপে 1000 টাকা এবং কিছুদিন বাদে সেটা সমস্ত সামাজিক ভাতা 2000 টাকা করে দিয়ে সমস্ত দরিদ্র অংশের মানুষ যাতে তার থেকে সুফল পায় তার ব্যবস্থা করে দিয়েছেন। রাজ্য ত্রিপুরার মতন প্রত্যন্ত রাজ্য, ন্যাশনাল হাইওয়ে, তারপর এক্সটেন্ডেড সাকরু পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে। আর আজকে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর, ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় চলার পর 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ পুরোদমে চলছে। আরো 4টা ন্যাশনাল হাইওয়ের মঞ্জুরি মিলেছে, তার কাজ শুরু হচ্ছে। এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে নিশ্চিন্তপুর রেল স্টেশন দিয়ে আখাউড়া হয়ে কলকাতা রেল পরিষেবা, কিংবা যেটা কিছুদিন পরে শুরু হবে এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে এখান থেকে চিটাগাং পর্যন্ত বিমান পরিষেবা, আন্তর্জাতিক বিমান পরিষেবার উড়ান কিছুদিন পরে শুরু হচ্ছে, ভারত সরকার থেকে তার মঞ্জুরি মিলেছে। কাজেই এই জায়গায় যখন ডেভেলপমেন্টটা নেওয়া হয়েছে, যখন নরেন্দ্র মোদীজি 2018 সালের আগে যে হীরার কথা বলেছিলেন সম্পূর্ণ বাস্তবায়ন যখন হীরার হচ্ছে, ত্রিপুরা যখন বিকাশের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে, তখন এই সমস্ত কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি প্রয়োগ করে মানুষকে আবারও পিছিয়ে ফেলার জন্য একটা নতুন চক্রান্ত আপনারা করছেন। এবং আপনাদের সাক্ষাৎ হয়েছেন তারা যারা এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আপনাদের বিরোধিতা করেছিলেন। আসলে বিরোধিতা তো দেখানোর জন্য ছিল, আসলে লুকিয়ে লুকিয়ে তো সমর্থন করেই আপনাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন সেই সুদীপ বাবু এবং কংগ্রেসরা। তো এটা প্রকাশ্য হয়েছে মাত্র এবার, যেখানে জনজাতিদের উন্নয়নের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে 3,90,000 জন পাকা ঘর পেয়েছেন এই সরকারের আমলে। নলের মাধ্যমে জল পেয়েছেন 5,51,000 জন। বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে 3,11,163 জনকে। কিষাণ সম্মান নিধি পাচ্ছেন 2,46,339 জন। আর বিনামূল্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রেশন পাচ্ছেন 24,40,553 জন। তারপর বলছেন আপনারা খাদ্য নাই, কাজ নাই,
এটা কি ধরনের কথা? এই স্ক্রিপ্ট কতদিন চলবে? নতুন স্ক্রিপ্ট লিখুন, মানুষ এটা গ্রহণ করবে না। মালিক বাবুদের মুখ থেকে, আর মালিক বাবু তো বলবেন সেটা স্বাভাবিক, কারণ যেই মালিক বাবুকে গোটা দেশ সিপিএম এর আদর্শ বলে মানতেন, সেই মালিক বাবুকেও বাধ্য হয়ে এবার হাত চিহ্নে ভোট দিতে হয়েছে, কাস্তে হাতুড়িকে বিসর্জন দিতে হয়েছে মালিক বাবুকে। তো মালিক বাবু এখন প্রভাব বলবেন না, প্রভাবটা বলবেন কে সেটা জিজ্ঞেস করতে চাই। প্রান্তিক অঞ্চলে জনপদে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরাতে 19.12 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে। কাজে জনজাতিদের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন, সমস্ত দিক থেকে উন্নয়নের নতুন ধারায় যখন রাজ্য চলছে, এই ধরনের অমূলক, বিভ্রান্তিকর এবং সবটাই এরা করছেন ফ্রাস্ট্রেশন থেকে। কারণ জানেন মানিক বাবু যাকে ভোট দিলেন তার জামানত বাজেয়াপ্ত হবে, নিশ্চিতভাবে তিনি জানেন যে জীবনে প্রথম একটা ভোট জেনে শুনে সম্পূর্ণ নষ্ট করলেন। তার থেকে মানিক বাবু এই নাই করেছেন। আপনাদের স্বজন তোষণের ইতিহাসটা বললাম না, চাকরি কেলেঙ্কারের ইতিহাসটা শুধু শব্দটা বললাম। লাল বাড়িতে টাকা না দিলে চাকরি হতো না, রেগার পেমেন্ট যখন হতো ব্যাংকে গিয়ে, আবার জনজাতি থেকে শুরু করে গরিব অংশের মানুষ জানেন যে সপ্তাহে বা 15 দিনে বা মাসের যে দিন পেমেন্ট হতো, কমরেডরা গিয়ে পায়ের উপর পা তুলে চেয়ার নিয়ে বসে থাকতেন যে মিটিং আছে, মিছিল আছে, কনভেনশন আছে। কাজেই রেগার পেমেন্ট 2000 টাকা পেয়েছেন, সিদ্ধান্ত হয়েছে 200 টাকা করে দিয়ে যেতে হবে। রক্ত ঘাম ঝরিয়ে রোজগার করলেন গরিব অংশের মানুষ, আর তার থেকে মাথায় থাকছে লাল বাড়ি। আবার বলছেন যে ওরা কলঙ্ক মুক্ত। কাজে মালিক বাবুদের এই সমস্ত বিভ্রান্তিকর প্রচার, সিপিএম এর এই ধরনের বিভ্রান্তিকর প্রচার এবং তাদের দোষর, যে প্রকাশ্য দোষর বর্তমানে, আগে যারা গোপন দোষর ছিল সেই কংগ্রেসীদের সেই সমস্ত বিভ্রান্তিকর প্রচারে রাজ্যের মানুষ পা দেবেন না। আমরা আশা করি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যেমন মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে আমাদের প্রার্থী বর্তমান সাংসদ রাজ্যসভার শ্রী বিপ্লব কুমার দেবকে প্রাণ খুলে ভোট দিয়েছেন, পূর্ব ত্রিপুরাতেও তার সম্পূর্ণ বাস্তবায়ন মানুষ ঘটাবেন। এবং ত্রিপুরা রাজ্য থেকে 2টো পদ্মফুল মোদিজিকে আমরা উপহার দেব, এবং মোদিজির নেতৃত্বে ফের একবার মোদী সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আপকি বার 400 পার যেটা বলেছিলেন, গোটা দেশ তার যে পরিস্থিতিতে তৈরি হয়ে আছে, 400-র উপর আসন নিয়েই মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের মতন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আমরা স্থির বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে। সিপিএম এর একটা কথা অলরেডি বলে দিয়েছি আপনাদের, যে সিবিআই একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আপনারা দেখতে পেরেছেন কোন কাজ সিবিআই যেমন খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করে, যেখানে জটিল কাজ, সেখানে সময় সাপেক্ষ হয় কোনটা, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু এটা বলার কোনো জায়গা নেই। আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, সিবিআই যেহেতু প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, তাদের নেতা গৌতম দাস সহ কয়েক ডজন লোককে জিজ্ঞাসাবাদ করে তার রেকর্ডস নিয়েছেন, কাজেই যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, এই লুটের বাণিজ্যের যারা মূল পান্ডা, কেউ রেহাই পাবে না ত্রিপুরার। তিনি যে কোনো ব্যক্তি হোক না কেন, সেটা নিশ্চিত বলতে পারি।